চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজে আসছে না 14,000 কোটি টাকার প্রকল্প। খাল সংস্কার ও সিটি কর্পোরেশনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানিতে ভাটা, কমছে রাজস্ব আদায়, গতি ফেরাতে ইতিবাচক উদ্যোগ চান ব্যবসায়ীরা। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটল স্পেন। গোল না পেলেও প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়ান লামিনে ইয়ামাল। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয়, জলাবদ্ধতার সংকট কাটবে কবে। চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিতে অসহায়ত্ব ফুটে উঠেছে সিডিএর 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে। আগামী বছর থেকে এ দুর্ভোগ থাকবে না বলে মেয়র দাবি করলেও খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানই মনে করেন মাত্র 36 খাল সংস্কার বা খনন করে পুরোপুরি জলাবদ্ধ মুক্ত নগরী গড়া কখনোই সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করেন নগরীর 104টি খাল পুনরুদ্ধারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের সক্ষমতা বাড়াতে হবে সিটি কর্পোরেশনকে। 42 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ 412 মিলিমিটার রেকর্ড বৃষ্টি দেখল বন্দরনগরী চট্টগ্রাম। ফলে 14,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প নগরবাসীর দুর্ভোগ ঠেকাতে পারেনি। জলাবদ্ধতার দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেতে 2017 সালে 5,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। কিন্তু 3 বছরের সে প্রকল্প 10 বছরে ঠেকলেও দুর্ভোগ কমেনি। সবশেষ কদিনের বৃষ্টিতে প্রায় ডুবে যায় বন্দরনগরী। অবশ্য মেয়রের আশা, আগামী বর্ষাতেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তি। কাজ এখন শেষ হয়নি, কাজে এই কাজটা শেষ হতে তাদের আরো নভেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে। এবং পাশে যে জামালখান খাল, সেটাও কাজ চলছে, বামুনশাহী খালের কাজ চলছে তাদের, এবং তাদের আজব বাহার খালের কাজ চলছে। প্রকল্পটিকে ত্রুটিযুক্ত উল্লেখ করে এর সফলতা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে আশার মূলা বারবার ঝোলানো হচ্ছে। একটি বর্ষা পার হয় বলে আগামী বর্ষায় আমরা ভালো রেজাল্ট পাবো, এবং প্রতিবারই এটা শোনানো হয়, এবং প্রতিবারই বর্ষায় আমরা হাবুডুবু খাই। চট্টগ্রাম শহরে 104টি খাল আছে। বিভিন্ন সময়ে 72 আর 57, 36 এই খেলা খেলে 36টি খালের উপরে প্রধানত এই প্রকল্প। এই ত্রুটিযুক্ত এবং অসম্পূর্ণ প্রকল্প দিয়ে আমরা কোনো সুফল পাবো না। নগর পরিকল্পনাবিদদের মতে প্রকল্পের কাজ শেষ হলেও সুফল পাওয়া নির্ভর করবে রক্ষণাবেক্ষণের উপর। সিটি কর্পোরেশনের সেই সক্ষমতা নেই উল্লেখ করে আলাদা বিভাগ করার পরামর্শ তাদের। সিটি কর্পোরেশনের বিদ্যমান জনবল, আর্থিক সক্ষমতা সবকিছু মিলিয়ে তাদের পক্ষে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাটা। এজন্য আমরা প্রস্তাব করেছি যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য একটা আলাদা বিভাগ করে সেই বিভাগের অধীনে পর্যাপ্ত জনবল, ইকুইপমেন্ট এবং অর্থায়ন নিশ্চিত করা। সিডিএর নতুন চেয়ারম্যান অবশ্য মনে করেন জলাবদ্ধতা দূর করা তাদের কাজ নয়। এজন্য হাসিনা সরকারকে দায়ী করেন তিনি। তৎকালীন সরকারের তাদের মেয়র এবং উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বের বহিঃপ্রকাশে আমাদেরকে প্রকল্পটি অর্পণ করা হয়। চট্টগ্রামে প্রায় 100টির উপরে খাল আছে, সেখানে মাত্র 36টি খাল যদি আপনি সংস্কার করেন তাহলে পুরা চট্টগ্রাম কিন্তু আপনি জলাবদ্ধতাকে মুক্ত করতে পারবেন না। চলমান এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 5,500 অবৈধ স্থাপনা ভাঙতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন নগর পুরোপুরি জলাবদ্ধ মুক্ত করতে আরও প্রায় দ্বিগুণ স্থাপনা সরিয়ে সব খাল পুনরুদ্ধার করতে হবে। শাহনাওয়াজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি রেখে করা হয়েছে ড্রেন নির্মাণ।
আবার অনেক এলাকায় বাসাবাড়ি থেকে উঁচু করে তৈরি করা হয়েছে ড্রেন। সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে উঠছে পানি, বাড়ছে দুর্ভোগ। অপরিকল্পিত কাজে সুফলের চেয়ে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। ভোগান্তি কমাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ নাগরিক সমাজের। ড্রেনের মাঝখানে বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে ময়লা আটকে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আকুয়া মরলপাড়া এলাকায় ১ বছর আগে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ করা হয় ড্রেন। বিভিন্ন ওয়ার্ডের চিত্র প্রায় একই। সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে উঠছে পানি, আর এলাকার মানুষের ভোগান্তি বাড়াচ্ছে অসম্পূর্ণ রাস্তাও। চুরি হয়ে যাচ্ছে ম্যানহোলের ঢাকনা ও ড্রেনের স্ল্যাব। চলাচলে বেড়েছে ঝুঁকি, যানবাহনের পেছনে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। অল্প বৃষ্টিতে এই জায়গাগুলি ভরে যায়, এতে দেখা গেছে যে এই পানিগুলো আবার রোডে এসে পড়ে। মাঝখানে যে একটা ঘাম্বা পড়ছে, ওটা মাঝখানে আটকে পড়ে, ময়লা যায়, ওটার লেগে আরো অসুবিধা হইতেছে। বাড়ি ঘরের ময়লা পানি এটাও তো যায় না, আটকে উঠতেছে। পলিথিন জমা রাস্তা আটকে যায়। অনেক সময় পৌরসভার লোক না আসলে নিজেরাই স্ল্যাব খুললে আমরা পরিষ্কার করি। আমাকে খুব কষ্ট হইতেছে, বুঝছি। আমরা এই দিন আটকে যে কমর বানিয়ে দিচ্ছি এই পানি। ড্রেনের পানি ড্রেনেই থাকে, এরপরে রাস্তার মধ্যে কাদা প্যাক হয়ে যায়, মানুষ হাঁটতে পারে না। বৃষ্টি ও ড্রেনের পানি বাসাবাড়িতে প্রবেশের জন্য অপরিকল্পিত নকশা ও দায়সারা নির্মাণ কাজকে দায়ী করছেন নাগরিক নেতারা। টোটাল কাজটা হয়েছে অপরিকল্পনার ভিতরে, টোটাল কাজটা হয়েছে দায়সারা, এবং টোটাল কাজটা হয়েছে একটা শহরের কি প্রয়োজন সেটাকে মাথায় না রেখে যেন ভাবে একটা ড্রেন করতে হবে এবং সেখানে কিছু টাকা খরচ করতে হবে এই চিন্তাতে। ড্রেনের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশা করি এই বর্ষার পরে এই সমস্যা থাকবে না, ড্রেনগুলো একদম নিষ্কণ্টক থাকবে এবং ড্রেনের ভিতরে ইলেকট্রিক থাকবে না, বা ড্রেন কোথাও অর্ধেক আছে অর্ধেক এমন থাকবে না। সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা নিশ্চিত করতে গত ৫ অর্থ বছরে ৬২৯ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ৩২২ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়েছে ৫৫%। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ। ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ দেখলেন চট্টগ্রাম ও ময়মনসিংহের খবর। পরবর্তী বুলেটিনে দেখবেন অন্যান্য জেলার খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজনৈতিক পট পরিবর্তন ও কূটনৈতিক টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে। সদ্য সমাপ্ত অর্থ বছরে বন্দরটি দিয়ে রপ্তানি আয় তেমন একটা বাড়েনি। অন্যদিকে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে নিয়মিত পণ্য আমদানি না হওয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে সরকারের রাজস্ব আয়। স্থলবন্দরের গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ ৭টি রাজ্যে প্রবেশের অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ১৯৯৪ সালে চালু হয় এই স্থলবন্দরটি। এরপর থেকেই এই বন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকি, প্লাস্টিক সামগ্রী, তুলা সহ প্রায় ৪২টি বাংলাদেশি পণ্য যায় ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে। এই অর্থ বছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ৫২৪ কোটি ২ লাখ টাকা। তবে বর্তমানে রপ্তানির তালিকায় অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে কেবল হিমায়িত মাছ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। ১ বছরেরও বেশি সময় পার হলেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় স্থবিরতা নেমে এসেছে রপ্তানিতে। অন্যদিকে পণ্য আমদানিতে বন্দরটি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। যতগুলো ল্যান্ডপোর্ট আছে তাদের সাথে সবগুলো ল্যান্ডপোর্ট অচল। বর্তমানে আমাদের এই নাই বললেই চলে, রপ্তানি অনেকাংশে কমে গেছে। রপ্তানিতে যে পণ্যগুলো ভারত সরকার কর্তৃক বন্ধ হয়ে আছে, ওগুলোই একটা টিম করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা ক্লিয়ার করে দিই। আমাদের রপ্তানিটা আগের জায়গায় যাবে, প্রতিদিন ৫০-৬০ গাড়ি মাল এক্সপোর্ট হবে আমাদের এই বন্দর দিয়ে। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের প্রাণ ফেরাতে নিষিদ্ধ পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানির উন্মুক্ত অনুমতি দেয়া এখন সময়ের দাবি। তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক উন্নতি করা হয়, তাহলে আমাদের উভয় দেশেরই ব্যবসা বাণিজ্যের অনেক বৃদ্ধি অনেক উন্নতি ঘটবে। এদিকে বাণিজ্যিক গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে
যাতে একরকম ব্যাপার থাকে, আমরাও দিতে পারি, বাংলাদেশ থেকেও যাতে পণ্য আমদানি করা যায়, রপ্তানি করা যায়। যে রেস্ট্রিকশনগুলো আছে দুই দেশের সরকার মিলে এটাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রেস্ট্রিকশনটাকে তুলে দিতে হবে। শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ঘাটতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরই মধ্যে জানানো হয়েছে। এই সংকট কাটাতে ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, যারা এই নিকটবর্তী এলাকায় যারা ব্যবসা করছেন, তারাও আমাদের সাথে এগুলো প্রতিনিয়ত যে দাবিগুলো জানাচ্ছেন, যাতে এখানে আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়। এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। আখাউড়া স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। রাজধানীর খিলগাঁওয়ে দক্ষিণ গোরান থেকে সানজিদ আক্তার মারিয়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। এই ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ গোরান এলাকার বাসা থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই জানান, রাতে ফোনে না পেয়ে গোরানে গিয়ে মারিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মারিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত সাইফুল। ছিলেন অনলাইন জুয়ায় আসক্ত। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। মোবাইলে খেলাটা নিয়ে, ওই যে জুয়া খেলে বেলে মোবাইলে কেমনে, ওইটা নিয়ে মাঝে মাঝে ঝগড়া করতো, কিন্তু আমি শুনতাম। এক রুমেই ছিলাম, মায়া খাটে থাকতো, আমি নিচে শুইতাম। আমার মেয়ের উপরে অনেক জিদ খাটাইতো। তখন জামাই মানুষ দিকে তারপরও কিছু বলিনি, যে ওরাই মিটটা যাইব, কিন্তু আমার মেয়ে ভিতরে অনেক কিছু গোপন রাখছে। আমি নিজে ঘটনাস্থলে যাই এবং গিয়ে আমাদের যে মৃতদেহ দেখে এবং যে ফাঁসির যে দড়ি আলামত দেখে আমাদের সন্দেহ হয় যে এটা আত্মহত্যা না, এটা হত্যা হতে পারে। আমরা সেই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং লাস্ট পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন করতে পারবো। শেখ হাসিনা দেশে ফিরলেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করে যাতে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিতে না পারে সে বিষয়ে দিল্লিকে কড়া বার্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে রাজনীতিতে আবারও পুরনো প্রতিযোগিতা দেখছেন এনসিপির নেতা সার্জিস আলম। আর বিএনপির নির্যাতিত নেতা কর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পঞ্চম দিন শুক্রবার বিকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে পদযাত্রা শেষে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, কিন্তু আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। শুক্রবার বিকালে জুলাই পদযাত্রা হয়েছে নোয়াখালীর মাইজদিতে। পদযাত্রা শেষে সমাবেশে দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপির অনেক নেতাকর্মীর চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। আপনাদের অনেক দলীয় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে সিএনজি স্টেশনগুলো দখল নিয়েছে। এই দোকানদাররা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমাদের মূল বিএনপি যারা রয়েছে, এনসিপির দরজা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে গেলাম। এদিকে শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে এক আলোচনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করে যাতে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিতে না পারেন সে বিষয়ে দিল্লিকে কড়া বার্তা দিতে হবে। অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্বাভাবিক করার কাজ করছে গণমাধ্যম। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। দিল্লিকে এটা কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে থাকা অবস্থায় ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি, তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা এটা করতে পারেন না। এটা দেশের অস্থিতিশীলতা তৈরি করছে, দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে
তারা কাজ করছে। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাকে ভালো খবর বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে অভিযোগ করেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুলুষিত করেছিল। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এই সংঘর্ষ হয়। এ সময় জামালপুর ২ আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নওয়াবের গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নওয়াবের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার ডাক বাংলোর ২য় তলায় অবস্থান নেন এমপি বাবু ও নবাব। এ সময় নিচে থাকা দুইজনের কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফরিদপুরের সমাজ সেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের ৬ষ্ঠ শ্রেণীর এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে গত ৬ জুলাই কোতোয়ালি থানায় মামলাটি করেন শিশু নিবাসটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন। এরই মধ্যে একমাত্র আসামি ওয়াহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরকারি শিশু পরিবার সংলগ্ন এলাকার একটি বাজারে দর্জির দোকানের মালিক। পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে শিশু পরিবারের ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমস্যা ধরে সে দর্শন করে এবং তার ফলশ্রুতিতে তার পেটে প্রেগনেন্ট হয়। তখন আমরা অভিযোগের ভিত্তিতে আমরা ওখানে তাকে মামলা নেওয়ার পরে আসামিকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসি এবং বিধি মোতাবেক কোর্টে চালান করা। ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও যুদ্ধবিরতি শেষ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় তিনি দাবি করেন, সমঝোতার জন্য অনুরোধ করেছে তেহরান। তবে ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সমঝোতা স্মারক থেকে ওয়াশিংটন পিছু হটলে তেহরান নিজের প্রতিরক্ষায় প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেও কূটনৈতিক অংশ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আমেরিকার গণমাধ্যমগুলো জানাচ্ছে, হরমুজ প্রণালীতে হামলা ও হুমকি বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতির জন্য চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। গৃহযুদ্ধ ও জোটের সাথে সম্পর্ক নিয়ে মিয়ানমারের সাথে আলোচনায় বসতে যাচ্ছে আসিয়ান দেশগুলো। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের আসন্ন পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে ৫ বছরের শীতলতা কাটানোর আভাস দিয়েছে ফিলিপিন্স। রবিবার ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো মিয়ানমারের কোনো শীর্ষ নেতা জোটটির বৈঠকে সরাসরি অংশ নিতে যাচ্ছেন। সভাপতি ফিলিপিন্স জানিয়েছেন, আসিয়ানের অপরিহার্য অংশ মিয়ানমার। এই বৈঠকে দেশের পরিস্থিতি সম্পর্কে জোটকে অবহিত করার সুযোগ পাবে নেইপিদো। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।